সিঙ্গেল পেজ ওয়েবসাইট। সিঙ্গেল পেজ ওয়েবসাইট। ঠিক আছে, সিঙ্গেল পেজ ওয়েবসাইটের মধ্যে 3 নম্বরে ভাই, 3 নম্বর। আমি এটা সার্চ করে দেখতেছি। জি বলেন। ভাই ইয়াতে ফ্রিল্যান্সারে কার্ডটা অ্যাড করলাম, এখন ওরা হচ্ছে ওই প্লাস মেম্বারশিপ 1 মাসের জন্য ফ্রি দিচ্ছে, তো যদি ট্রায়াল নেই এটা কি আবার অটো রিনিউ হবে নাকি? ট্রায়াল নিলে অটো রিনিউ হবে। রিনিউ করার আগে যদি অফ করে দেন তাহলেই তো আর মানে চার্জ করবে না। অটো রিনিউ তো এটা আসলে থাকে, বাট আপনাকে সব বড় বড় জায়গায় সাবস্ক্রিপশনের ক্ষেত্রে আমি দেখেছি যে ট্রায়াল শেষ হওয়ার আগে অন্তত আপনাকে নোটিশ দেয়, হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে, কন্টিনিউ করার জন্য। তাহলে স্টার্ট দিয়ে দিব নাকি, মানে নিয়ে নিব ট্রায়াল? হ্যাঁ আপনি নেন, নিয়ে হ্যাঁ ওইখানেও তাহলে একটু প্রো মেম্বারশিপ নিয়ে একটু ট্রাই করেন। আপনার 1 মাস হাতে সময় নিয়ে একটু মোটামুটি মানে আপনি ভালো একটু সুবিধা পাচ্ছেন। তো মোটামুটি গিগো রেডি করা আছে ফাইবারে, সেম টাইপের ওইখানেও দেখেন কাজ যদি খুঁজে বের করতে পারেন খুবই ভালো হয়। আর না হয় একটা ক্যালেন্ডারে এখনই একটা ইয়া দিয়ে ফেলেন, অ্যালার্ম সেট করে রাখেন, হ্যাঁ রিমাইন্ডার সেট করে রাখেন যেন আপনাকে ওই শেষ হওয়ার আগে আগে জানায় দেয় যে হ্যাঁ আমার এখন একটা সাবস্ক্রিপশন অফ করার আছে। ওকে হ্যাঁ 3 নাম্বার পেজেই তো দেখা যাচ্ছে, বেশ ভালো। I'll create a single page creative and responsive website. বেশ ভালো আছে। আচ্ছা ভাইয়া আমারটা একটু দেখেন। সাবরিনা আপু দেখতেছি। তো সিঙ্গেল পেজ ওয়েবসাইট দিয়ে খুঁজলে করিম ভাইয়ারটা 3 নাম্বার পেজ আসছে। ভাই আপনি তাহলে এটা মার্কেটিং কি শুরু করেছেন? না ভাই, একটু প্রচারণা করেন, হ্যাঁ ধরেন টুইটার বা এরকম। যদি ওই ক্লাসটা দেখে থাকেন, রাতে যে ক্লাসটা নিয়েছিল ওটা দেখছেন, আপনি ছিলেন? না দিন ছিলাম না। আচ্ছা ওইটার ভিডিওটা কি রিসোর্সটা কোথায় আছে জানেন? জানা আছে? জানি না ভাই। আচ্ছা আমি লিংকটা দিয়ে দেই, আপনি এটা একটু দেখে নিন, কালকে অফ আছে যদি আপনার সময় থাকে একটু সুযোগ করে যদি দেখে নেন, হ্যাঁ তাহলে হয়তো মানে একটু সুবিধাই হবে। আচ্ছা এত বড় আচ্ছা রবিউল ভাই মনে হয় শেয়ার করে দিছে অলরেডি। হ্যাঁ রবিউল ভাই শেয়ার করে দিছে। এই লিংকটাই তো, এটাই উনি যে প্রসেস গুলা বলছেন আমি এখনো দেখার সুযোগ হয় নাই, আমি কালকে দেখতে পারবো কিনা তাও জানি না, বাড়িতে যেতে পারলাম না। এটাই তো, এটা দেখেন যে প্রসেস গুলো বলেছে একটু ফলো করার চেষ্টা করেন, তাহলে হয়তো একটু আপনার ইমপ্রেশন গিগ র্যাঙ্কিং এ আসা একটু সুবিধা হবে। আর যদি একটা অর্ডার পেয়ে যান তাহলে তো আরো ভালো, আপনার কাজ হয়তো আসা শুরু করবে নিয়মিত। আচ্ছা সাবরিনা আপু, সাবরিনা আপু হোম পেজ কই? হোম পেজে তো পাইতেছি। আপনার যে ইয়া মোডে সেলিং মোডে আছেন তো এই জন্য হোম পেজে আসলে আপনার এই ড্যাশবোর্ডে আসতেছে।
জি ভাইয়া, এটা দেখবো? আচ্ছা, PhD to HTML আসছেন? হ্যাঁ। আপনি মনে হয় এগুলো আগে ব্রাউজ করছেন, এই জন্য আপনাকে এরকম দেখাচ্ছে। এরকম তো রেজাল্ট আসার কথা। সার্চ এই জন্য দিলাম তো। হ্যাঁ, মানে আমি এই জন্য ইনকগনিটোতে সবসময় দেখি, কিছু সার্চ করতে হলে যাতে আমার আগের দেখেছি ওই হিসাবে আমাকে না দেখায়। জি ভাই, এই যে আসছে। দাঁড়ান, আমিও সার্চ দিয়েছি। এখন দেখেন রেজাল্ট কিন্তু আসলে অন্যরকম দেখাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। উপরে যান, প্রথমে যে আছে তারটা একটু দেখেন তো, সে কি আসলে ট্যাগ ইউজ করেছে। তার নাম ভিডিও ডিজাইন। আপনি যে এরকম ট্যাগ ইউজ করেছেন, উনিও সেগুলো ইউজ করছে মনে হচ্ছে। নিচে যান। ওনার ট্যাগ কি আমার এখানে দেখাবে? দেখাবে না মনে হয়। দেখাবে, রিভিউ এর নিচে যান। Bootstrap, Sketch.html, H2.html, Figma, Page.html। আচ্ছা, তো আপনি যেরকম ট্যাগ ইউজ করেছিলেন প্রথমে, উনিও কিন্তু তাই করছে। জি ভাই, তখন তো এগুলো ফলো করেই করছিলাম। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে ওইরকম ভাবে ইফেক্ট করে নাই, বাট কোনটা প্রবলেম করতেছে, কি কারণে প্রবলেম করতেছে এটা বড় কথা। প্রথম কথা হচ্ছে ওনারটা হয়তো অনেকদিন ধরে আছে, তারপরে ওনারটা নিয়মিত সেল হচ্ছে, এই জন্য ফাইবার ওনাকে উপরে উঠায় রাখছে। এটা একটা রিজন। উনি জি ভাই। অনলাইনে অ্যাক্টিভ থাকে, প্লাস বায়াররা ওনার সাথে কন্ট্যাক্ট করতেছে, এটা একটা রিজন আছে। ওনার ফেভারিট দেখেন 577টা ফেভারিট, সেলও তো মনে হয় ওনার 500 হয় নাই। সেল কত আছে? সেল হচ্ছে 200। হ্যাঁ, 230টা, 8টা অর্ডার ইন কিউ। ভাইয়া আমারটা রেসপন্সিভ ওয়েবসাইট মডিফাই ইট লিখলে ফার্স্ট পেজে চলে আসে, কিন্তু রেসপন্সিভ ওয়েবসাইট আসে রেসপন্সিভ ওয়েবসাইট মডিফাই ইট, এটা লিখলে ফার্স্ট পেজে চলে আসে। আচ্ছা, কারণ হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট মডিফাই ইট একসাথে আপনি ইউজ করতেছেন, এই টাইটেলে আর হয়তো ডিরেক্টলি নাই, এই জন্য আপনারটা ফার্স্ট পেজ আসতেছে। শুধুমাত্র রেসপন্সিভ ওয়েবসাইট লিখে সার্চ করে দেখেন তো আসে কিনা। দিলে আর খুঁজেই পাই না। আমারটাও তো ভাই পুরাটা লিখে দিলেও তো আমি আমারটা পাই না, পুরা টাইটেলটা দিলেও। পুরা টাইটেল দিলেও পাওয়া যায় না? পাই নাই তো আমি। ওইদিন ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দেখছি, আমি ভাবছি পরে মধ্যে অ্যালগরিদমের মধ্যে পড়লে পরে আসবে, পরে আর দেখি নেই আমি। আচ্ছা, এটা এর ব্যাপার। তাহলে ভাই এখানে আর কি তো আপনি বুটস্ট্র্যাপ দিব? বুটস্ট্র্যাপ তো মানুষ খুঁজবে না। খুঁজবে না। PHP, HTML, CSS, ওয়ান পেজ ওয়েবসাইট, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইন আর দিয়ে PHP to HTML দিয়ে দেন, আপনার যেহেতু টাইটেলে আছে। তো সাবরিনা আপু আর শামীম ভাই, আপনাদের দুজনের জন্য বলা, এবং রবিউল ভাইও কনসার্ন ছিলেন। ভাই সেভ দিব? সেভ করেন। আরো কিছু চেঞ্জ করবো কি এখানে? আপনার ছবিটা আমি বলেছিলাম যে আপনি পারলে একটু ছবিতে ইনফরমেশন, মানে মেটা ইনফরমেশন গুলো অ্যাড করে, সেভ হয়ে গেছে, এটা মেটা ইনফরমেশন গুলো অ্যাড করে যদি দিয়ে দেন ছবিটা, তাহলে ভালো হয়। ও, এটা তো ভাই তাহলে জেপিজি করতে হবে। এটা তো সেভ করি নাই আমি এখন। এটা সেভ হয়ে গেছে তো মনে হয়, আপনি সেভ করেন নাই? না, করি সেভ নাই। বাটনে ক্লিক করেন। কেবল করলাম। সাবরিনা আপু কি বললেন? হ্যাঁ, কেবল সেভ হয়েছে। ছবিটা কি করতে বললেন? আচ্ছা, ছবির মেটা ইনফরমেশন গুলা চেঞ্জ করা, মানে ছবিটা টাইটেল, তারপরে ডেসক্রিপশন ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আপনার গিগের টাইটেল, ডেসক্রিপশন এগুলো দিয়ে বসায় দেওয়া। ছবিটাকে এখন চেঞ্জ করা যাবে? গেলে করে ফেলবো। এডিট করলে তো চেঞ্জ হবে, মানে আপনি যদি এডিট করতে চান অ্যাকচুয়ালি। তাই সাবির ভাই, আপনি এই ছবিটা বানাইছেন কই থেকে? সাবির ভাই বলছি, শামীম ভাই। তো ভাই ক্যানভা থেকে বানাইছি। আচ্ছা, ক্যানভা থেকে বানাইছেন। এইখানে যদি জেপিজি বানায় দেন তাহলে আসলে চেঞ্জ হবে কিনা দেখেন তো। হয়েছে তো ভাই।
ফরম্যাট হয়তো চেঞ্জ হয়, বাট অ্যাকচুয়ালি হয় কিনা একটু দেখেন, প্রপার্টিসে গিয়ে দেখেন আপনি ডিটেলস গুলো অ্যাড করতে পারেন কিনা। হ্যাঁ আসছে মনে হয়, এডিট করা আর গিগ এডিট করা তো একই হলো না, কি না আলাদা? হ্যাঁ একই কথা। জি ভাই, কোথায় লিখবো বলেন তো? টাইটেলের পাশে লেখেন, টাইটেলের পাশে ক্লিক করেন। কই টাইটেল? একদম প্রথমে যাচ্ছে ডেসক্রিপশনের পরে টাইটেল হ্যাঁ, আছে না, হ্যাঁ তার হ্যাঁ। ডান দিকে ফাঁকা জায়গায় ক্লিক করেন। হ্যাঁ। আচ্ছা লেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে আপনার টাইটেল দিয়ে দেন, এগুলো দিয়ে দেন। টাইটেল, ওই টাইটেলটা হ্যাঁ গিগের টাইটেল। আই উইল কনভার্ট। হ্যাঁ ওইটা গেল কই? ভাই আমরা যদি কাজটা পেয়ে যাই মনে হয় এমনিতেই তো পিক র্যাঙ্কে ভাইয়া হ্যাঁ আচ্ছা, আপনার এখানে সাবজেক্টের মধ্যেও টাইটেলই দিয়ে দেন। হ্যাঁ জয় ভাই আপনি ঠিকই বলছেন, কাজ পেলে এখানে তারপরে তাহলেও র্যাঙ্কিং একটু চেঞ্জ হবে। তাহলে তো মনে করেন যে ওই দিন যে সারাস ছিল না তো কাজ যখন না কাজটা পেয়ে গেলে এত তো ইয়া করা দরকার নেই। রেটিং 5 স্টার। হ্যাঁ 5 স্টার দিয়ে দেন। ট্যাগ গুলো হচ্ছে আপনার ট্যাগ গুলো এখানে দিয়েছেন সেগুলো লিখে দেন, পিএইচডি টু এইচটিএমএল লিখে সেমিকোলন দিয়ে বসাইতে হবে সবগুলো। ইমপ্রেশনও তো কম আসে নাই ভাই, 375টা ইমপ্রেশন আছে, 15টা ক্লিক আছে। আচ্ছা আপনার ইমপ্রেশন বেশি, শামীম ভাইয়ের ইমপ্রেশন একটু কম আসছিল, ক্লিক নাই। কমেন্ট এই জন্য একটু লাগবে ভাইয়া। কমেন্টের মধ্যে আপনার ইয়ার গিগের ডেসক্রিপশন যা আছে দিয়ে দেন। পুরাটাই? হ্যাঁ পুরোটাই দিয়ে দেন। করে দিব। অ্যাপ্লাই করে দেন। হ্যাঁ ওকে। একটা ইমেজ হইলো, তাহলে বাকিগুলো ওইভাবে করে দিব। হ্যাঁ বাকিগুলো ওইভাবে করে আপলোড করে দেন। আচ্ছা ভাই। আচ্ছা মানে আশা করি যে আপনার ধরেন একটা অর্ডার হয়ে গেলে এটার র্যাঙ্কিংটা বাড়বে। একটা অর্ডার হওয়ার পরে তো আরো কয়েকটা অর্ডার পাবেন, এটা তো মোটামুটি শিওরই দেওয়া যায়। এটা যেভাবে হোক ফাইবার ম্যানেজ করে দেবে। আচ্ছা তো সাবরিনা আপু, আপনি যদি এডিট করতে চান গিগ, এটা একটু রেকমেন্ডেড না গিগ এডিট করা, যদি না আপনার খুবই খারাপ অবস্থা হয়, যেমন শামীম ভাইয়ের আসলে কোনো লাভই হচ্ছিল না, এই জন্য এডিট করা। তো আর আপনারটা যেটা বলা সাবরিনা আপু, যদি আপনি মনে করেন যে চলবে, কিছু ইমপ্রেশন পাচ্ছি, ক্লিকও পাচ্ছি, তাহলে ওটাতে মার্কেটিং এ একটু জোর দেন আশা করি। কারণ দেখেন সেম ট্যাগ দিয়ে ডিটেলস গুলো মোটামুটি সেম দিয়ে একজন প্রথমে ছিল, অথচ শামীম ভাই সেখানে নাই। এটার কারণ কি? কারণ হচ্ছে ওই একই রকম ট্যাগ দিয়ে আরো অনেক মানুষ আসলে দিয়ে রাখছে, তো তাদের পিছনে পড়ে গেছে শামীম ভাই, কোনো কারণে তারটায় লোকজন বেশি দেখে নাই এবং সে আগায় আসে নাই। তারটা যত বেশি লোকজনের ইন্টারাকশন বাড়বে, তারটা তত বেশি আগায় আসবে। ফাইবার নিজে থেকেই দেখবে যে হ্যাঁ এটা বেশি সেল হচ্ছে, বা এটা ইন্টারাকশন বেশি আছে, তো এটাকে সামনে নিয়ে যাওয়া যায়, তখন কিন্তু র্যাঙ্কিং এমনিতেই চলে আসবে। তো এখন একটু এডিট, সবাই সবারটা ক্লিক করি তারপরে দেখি কি হয়। হ্যাঁ আপনারা ওই যে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া এই জন্যই যে আপনারা প্রত্যেকে একটু ফেভারিটটা বাড়ায় দেন, প্রত্যেকের ক্লিকস করেন, চেষ্টা করবেন যে ইয়া করতে, ইনকগনিটোতে থেকে তারপরে করতে। আর অবশ্য ফেভারিট করতে গেলে তো আর ইয়া করা যাবে না, ইনকগনিটোতে যাওয়া যাবে না, সো তখন ফেভারিট করার জন্য এমনিতেই ব্রাউজারে গিয়ে একবার ফেভারিট করে দিবেন, তাহলে তো হলোই। আর এটাই, তারপরে একটু দেখেন যে হয়তো কয়েকদিনের মধ্যেই র্যাঙ্কিংটা চেঞ্জ হয়ে যাবে, একটু 2-1 দিন টাইম দিতেই হয়। আর একটু মার্কেটিং করতে হবে। আপনারা কালকে যদি সময় পান দিনের বেলা ভিডিওটা দেখে নিয়েন, স্যারের ভিডিও, আর যারা দেখছেন তো দেখছেনই। জয় ভাই মনে হয় একটু দেখছেন যে আসলে শেয়ার করার বেশ ভালো ফল দেয়, তাই না? জি ভাই। হ্যাঁ
সো আপনারা একটু করে দেখবেন। এটা ডিরেক্টলি আসলে ওয়ে নাই, কোন রকম কি বলে 2 নাম্বারই ওয়ে ছাড়া ডিরেক্টলি একটা ওয়ে আছে যে অনেক বেশি স্টাডি করা, মানে স্টাডি করা মানে হচ্ছে কোন কিওয়ার্ডটা দিলে কি হবে এরকম অনেক স্টাডি করে খুঁজে বের করে কিওয়ার্ড ইউজ করা, অথবা আমরা নরমালি জেনারেল কিওয়ার্ড যারা সবাই ইউজ করতেছে 1 নম্বরে যে আছে অথবা প্রথম পেজে যারা আছে তাদের কিওয়ার্ডের একটা পাঁচমিশালি মানে সংস্করণ আমাদের মধ্যে অ্যাড করব, তারপরে সেটাকে বুস্ট করার চেষ্টা করব যে কোনো ভাবে হোক। আমরা নিজেরা করি, অন্যদের দিয়ে করাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করাই, বুস্ট করায় নেওয়ার চেষ্টা করব। অর্গানিক ভাবে যদি আসা শুরু না করে, একবার বুস্ট হয়ে গেলে তখন অর্গানিক ভাবে আসবে। কারণ লোকজন মানে ওই যে তেল মাথায় তেল দেওয়া যে ব্যাপারটা, যেখানে বেশি থাকে সেখানেই মানুষ বেশি যায়। তো আপনাদেরটা একটু বেশি দেখাইতে হবে যে হ্যাঁ আসি আসি, তো আপনাদের তখন আসবে। আচ্ছা, এটা ওয়াসকরণী ভাই একটা ওয়েবসাইট শেয়ার করছেন। আচ্ছা, আমান্ডা, এটা তো মনে হয় আমি আপনাদের দেখাইছিলাম অনেক আগে, আমান্ডা ব্রাগা। এটা কি হয়েছে ভাই? আওয়াজ করেন ভাই, কি লিভ নিছেন? আচ্ছা আচ্ছা, উনি তো লিভ নিয়েছেন, উনি হয়তো ওয়েবসাইটের এই ইয়াটা ইফেক্টটা দেখাচ্ছিলেন, এটা আপনাদের দেখাইছিলাম। এবং যে কোয়েরি একটা প্লাগইনও দেখাইছিলাম যেটা দিয়ে এরকম ইফেক্ট বানানো আছে। এরকম একটা প্লাগইন আপনাদের মনে হয় খুঁজে দেখছিলাম আমরা, যে কোয়েরি দিয়ে। ভাই আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আশা করি যে আপনাদের গিগ তো সবার রেডি। যেমন সাব্বির আলম ভাই আপনারটা একটু বাকি ছিল মনে হয়। সাব্বির ভাই, সাব্বির আলম ভাই মনে হয় কথা বলতে পারছেন না এখন, সমস্যা নাই। আমরা গিগ রেডি করে ফেলেন যদি না করে থাকেন। ভাই ট্রেন্ডিং। হ্যালো, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো এর আগের অ্যাকাউন্টটাতে তো গিগ আপলোড করছিলাম। এখন কালকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাকাউন্টটা একটু দেখেন দেখি কেমন হয়েছে। এটা কি ইয়া করছেন? গিগ আপলোড করিনি, এমনি অ্যাকাউন্টটা ফুল ইয়ে করছি। আচ্ছা, অ্যাকাউন্টে কি ওই যে আমাদের ওই শীটে দিয়ে দিয়েছেন, পোস্ট করে দিয়েছেন? না না, সিরি পোস্ট করিনি, আগে দেখেন আপনি, তারপর পরে পোস্ট করা হচ্ছে। আর আপু একটা অ্যাকাউন্ট আগে ইয়ে করছিলাম, সাবমিট করছিলাম, ওরা রিজেক্ট করে দিয়েছিল। কালকে আবার করছিলাম সাবমিট, আজকে আবার দেখতেছি যে ইয়ে করছে, অ্যাকসেপ্ট করছে। আপওয়ার্কে? জি জি। আচ্ছা, এটা তো ভালো। আপনার ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট আছে? ফ্রিল্যান্সারে নাই, ওটাও সাবমিট করে নিব, দেখুন। আচ্ছা, করেন, ঠিক আছে। আপওয়ার্কে গেছেন, এটা ভালো হয়েছে। নাইম ভাই জিজ্ঞাসা করছে ট্রেন্ডিং ট্যাগ গুলো কি? ট্রেন্ডিং ট্যাগ গুলোর মধ্যে আছে ওই যে ওয়ার্ডপ্রেস, তো একটু বেশি আগায় আছে। ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং, এটা একটু আগায় আছে। তারপরে ফিগমা টিগমা দিয়ে কাজ করা, আর পিএইচডি টু এইচটিএমএল, এটা তো মোটামুটি আছেই।
এগুলো তাহলে ভাইয়া পেজ টু HTML না করে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা যায় না? করা যায়। আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান এটা তো গিগ দিতেই পারেন। PHP টু HTML নিয়ে একটা গিগ দিয়ে রাখলেন, ওয়ার্ডপ্রেস নিয়ে একটা গিগ দিয়ে রাখলেন, দুটাই করলেন, কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমি গিগ তৈরি করব এখন। আচ্ছা, করেন। আর আপনি তো একটু ব্লগার নিয়েও কাজ করেছেন তাই না? তো আপনি ব্লগার নিয়ে দিতে পারেন। ঠিক আছে। পে ফর ডিজাইন, আচ্ছা আপনার নামটা নেওয়াও বেশ সুন্দর হয়েছে, আইকনটাও দিয়েছেন চমৎকার। We're a team of 20 professional developer and designer who can do everything for your online business, like website building, website design, graphic design. You have any question, just hit the contact me button. Regards to for design team. আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বেশ ভালো হয়েছে। আপনার মার্কেট প্লেস এসেনশিয়ালের এক্সামটাও কমপ্লিট করে ফেলছেন। ঠিক আছে, এটা আপনি প্রফেশনাল ভাবে করতেছেন, তাহলে আপনি ওই ইমেজ গুলো একটু এরকম ভাবে তৈরি করেন, মানে আপনার এটা ডোমেইনটাও কেনা আছে ভাইয়া, আমি একটা পোর্টফোলিও সাইট মনে খুব শীঘ্রই করে ফেলবো। ওয়ার্ডপ্রেস দিয়ে একটা আপলোড করছিলাম, ওই যে ওয়ানপ্রেস এটা, হ্যাঁ ওয়ানপ্রেস থিমটা দিয়ে, পরে দেখতেছে যে ওয়ানপ্রেস থিমটা একটু স্লো কাজ করতেছে, এই আর কি। আচ্ছা, পরে কোনটা ইউজ করবেন এরকম কোনো কিছু ঠিক করেছেন? চিন্তা ভাবনা ওই যে পরশুদিন আপনি এটা ওই যে ফ্রি থিম ডাউনলোড ওই যে কি যেন বলতেছে যে টেমপ্লেট ডাউনলোড করে এগুলো দিছিল, ওখান থেকে একটা চুজ করছি অবশ্য, এখন সিলেক্ট করা লাগবে আর কি কোনটা করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করেন। ওকে, তাহলে তো মানে এই যে এইরকম প্ল্যানিং এ আর কি দরকার, আপনি ডোমেইনও কিনে রেখে দিয়েছেন, সেইভাবে করবেন, বেশ ভালো। তাহলে তো মানে ক্লায়েন্ট বেসটাও মানে শুরুতে হয়তো একটু কষ্ট হবে বিল্ড আপ করা, বাট বিল্ড আপ হয়ে গেলে তখন আসলে একটু কষ্ট হবে আর কি, তবে বিল্ড আপটা হয়ে গেলে ভালো কিছু আর কি পাওয়া যাবে, এটা আশা করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, নাইম ভাইয়া বলেছেন যে ছবিগত ইউজ করবেন। ছবিটা দেখেন আমাদের ফাইবারের ছবি যা 570 500 কত আমি ভুলে গেছি, তার এটা প্রতিদিনই দেখা লাগে, বাট ভুলেই যাই, মনে থাকে না। 550 আর 370 এটা হচ্ছে ওদের মানে সবচেয়ে নিচের সাইজ, মানে লোয়েস্ট, মানে মিনিমাম রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এর নিচে আর কি খারাপ হবে। তো আপনি 550 কে ডাবল করতে পারেন 1000 কত 1100, এবং 370 কে ডাবল করতে পারেন 600 740 এরকম, এইভাবে দিতে পারেন। মানে রেশিওটা শুধু মেইনটেইন করে 550 এবং 370 যে রেশিও হয় সেই রেশিও মেইনটেইন করে বড় ছবি দিলেও চলবে, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? এখানে অনেকে অনেক ধরনের রেশিও সাজেস্ট করে, যেমন ইনি বলছে 685 395 ওনার কাছে ঠিকঠাক লাগে, আরেকজন 2000 আর 1235 দেয়, সেটাও ঠিকঠাক আছে। ঠিক আছে, আপনার এটা 4 গুণ করে দেন, 3 গুণ করে দেন, সেটাও চলবে, বাট রেশিওটা মেইনটেইন করে দিলে। সাইজ নিলে হবে? বুঝিনি। আমার ইচ্ছা মতো একটা যদি সাইজ নেই তারপরে হবে? হ্যাঁ, আপনার ইচ্ছা মতো সাইজ নিলে হবে, বাট রেশিওটা ঠিক রাখবেন। আপনি যদি অনেক বড় ছবি দেন তাহলে কি হবে, সাইড থেকে একটু কাটা কাটা হয়ে যেতে পারে, একটু কেটে গেছে। যেমন ধরেন একটু একটা দেখি, আচ্ছা দেখেন, এই যে ওনার ছবিটাই HTML এবং CSS দুই পাশ থেকে কেটে গেছে। তো এটা রিজন হচ্ছে উনি আসলে রেশিওটা মেইনটেইন করে ছবি দেয় না, এই জন্য। বাট রেশিও মেইনটেইন করে ছবি দিলে ঠিকঠাক দেখা যাবে। যেমন ওনারটা যে পাশে যে টেক্সট লিখেছে, আমার সাজেস্টেড সাইজ হচ্ছে 550 370 এর ডাবল, 1100 আর 740।
ঠিক আছে, এটা দিয়ে দেন, অথবা 550 370 দিলেও চলবে। 550 370 দিলে একটু ছোট হয়ে আসে, বাট ওটা ওকে, সমস্যা নেই। থাম্বনেইলে একদম ঠিকঠাক দেখায়, ভিতরে ওপেন করলে একটু ছোট করে দেখায়। দেখেন ওনার এটা এই পাশের লেখাগুলো কিন্তু কেটে গেছে, কারণ ওনার রেশিও ঠিক নাই। ভিতরে ওপেন করলে দেখেন উপরে অনেক ফাঁকা, নিচে অনেক ফাঁকা, বাট সাইড থেকে জায়গা কম। তো রেশিওটা মেইনটেইন করতে হবে আপনাদের। আচ্ছা, ওকে, গিগের ব্যাপারে তো অনেকক্ষণ কথা হলো, একটু দেখবো। আচ্ছা, এর মধ্যে আপনাদের গিগের অ্যাড্রেস দেখি একটু। আচ্ছা, ভাই আমার গিগটা কি এখন অ্যাক্টিভ করে দিব? ছবিগুলো চেঞ্জ করে দিলাম। ছবি চেঞ্জ করেছেন? হ্যাঁ। আচ্ছা, অ্যাক্টিভ করে দেন। আচ্ছা, আপনি আপনার চাইলে প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করে দিতে পারেন। ওটা যদিও ম্যাটার করে না, আর গিগের সাথে ওটার কোনো রিলেশন নাই। প্রোফাইল পিকচারটা এইটা দাও, এটা অন্য। হ্যাঁ, প্রোফাইল পিকচার অন্যটা দেওয়া। চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, যেমন সাব্বির ভাই যেটা করেছে, একটা লোগো দিয়েছে। লোগো দিয়ে দিয়েছে? হ্যাঁ, লোগো দিয়েছে। তো আপনি চাইলে প্রোফাইল পিকচারটা অন্য সময় চেঞ্জ করতে পারি। হ্যাঁ, অন্য সময় চেঞ্জ করতে পারি। গিগের সমস্যা নাই, মানে গিগের কানেকশন কোনো কানেকশন নেই। আচ্ছা ভাই, তাহলে অ্যাক্টিভ করে দেন ইনশাআল্লাহ। তারপরে একটু নজর রাখেন কি হয়, শেয়ার টেয়ার করেন, টুইটারে শেয়ার করেন। আচ্ছা ভাই। আচ্ছা, প্লাগইনস গুলোর মধ্যে দেখা যায় যে আমরা যদি কোনো কন্টাক্ট ফর্ম অথবা কোনো ফর্ম বানাতে চাই সাবমিট করার জন্য ওয়েবসাইটে, তো এই বিখ্যাত কিছু প্লাগইনস এর মধ্যে কন্টাক্ট ফর্ম 7 হচ্ছে অনেক বিখ্যাত। এলিমেন্টর অথবা এই যে অন্যান্য যে প্লাগইনস আছে, পেজ বিল্ডার আছে, তারাও এই কন্টাক্ট ফর্ম 7 এর সাথে করে কাজ করে, এরকম আছে, মানে সাপোর্টেড আর কি, এই ওদের উপর মেইনটেইন করে কাজ করে। তো কন্টাক্ট ফর্ম 7টা কিভাবে কাজ করে এটা একটু দেখবো আজকে। এখন আমার এখন ইনস্টল করা আছে যে থিম, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। আসলে বেশ মানে লাইট ওয়েট, হালকা পাতলা থিম, বাট দেখতেও বেশ ভালো, মডিফিকেশনও করা যায় অনেক বেশি নরমালি থেকে। প্রিমিয়াম থিমের মধ্যে থেকে মানে তো ওগুলো তো অনেক কাজই করা যায়, বাট ফ্রি থিম গুলোর মধ্যে থেকে এই অ্যাস্ট্রাটা বেশ ভালো। তো অ্যাস্ট্রার ব্যাপারটা, আচ্ছা প্লাগইনসে যাওয়ার আগে অ্যাস্ট্রার ব্যাপারটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাস্ট্রা থিম। অ্যাড করার জন্য জানেন কিভাবে অ্যাড করতে হয়? অ্যাড নিউতে গিয়ে অ্যাস্ট্রা লিখে সার্চ করলে অ্যাস্ট্রা পেয়ে যাবেন। তো থিমের ডিটেইলসটা একটু যদি দেখি, এটা নাই, কেমন ডাউনলোড হয়েছে এরকম কিছু নাই। আহ 4900 রেটিং, খুব খারাপ না। আরো টোটাল ডাউনলোডসটা দেখাচ্ছে না, কোনো কারণে হয়তো অন্য কোথাও থেকে দেখা যায়। তো এই থিমটা ইনস্টল করে নিয়েছি আমি, কাস্টমাইজ। সো এটা অ্যাক্টিভেটেড। কাস্টমাইজ করার জন্য অনেক বেশি ফিচার্স আছে নরমালি কিছু থিম থেকে। যেমন আমরা আগে যে থিমটা ইউজ করেছি সেটায় দেখা গেল উপরে হেডারটা খুব বেশি আমরা চেঞ্জ করতে পারি না, এটারে আসলে কিছুই তেমন চেঞ্জ করতে পারি না। ফুটারে শুধুমাত্র কিছু
ফুটারে শুধুমাত্র কিছু উইজেট আমরা অ্যাড করে দিতে পারি, বাট মডিফিকেশন আসলে কিছু করা যায় না। বাট এই থিমটা ফ্রি হলেও এরকম বেশ কিছু সুবিধা আছে। আসলে এই যে আমাদের মডিফিকেশন, যে মানে থিমের কাস্টমাইজেশনের যে ব্যাপারটা, সবগুলো আসলে থিমের উপর ডিপেন্ডেন্ট। আমরা কতটুকু কাস্টমাইজ করতে পারবো, মানে থিম কতটুকু আসলে আমাদের পারমিশন দিয়ে রেখেছে তার উপর ডিপেন্ডেন্ট। যেমন ধরেন এই কাস্টমাইজের মধ্যে যদি যাই, আচ্ছা এক্সট্রা প্রো ভার্সন আছে, আমরা প্রোতে যাচ্ছি না। দেখেন কাস্টমাইজেশনের মধ্যে গ্লোবালের মধ্যে টাইপোগ্রাফি, কালার, কন্টেইনার, বাটন, টাইপোগ্রাফি, কালার এগুলো দেখা যায়। কন্টেইনারের ব্যাপারটা আগে আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রি থিমে দেখে নিই। হেডার বিল্ডার যে জিনিসটা, আপনি হেডারটা শুধুমাত্র, এটা হচ্ছে হেডারের মেইন অংশ, এই যে মাঝখানের এই অংশটা। তারপরে দেখেন উপরে নিচে উইজেট ইউজ করতে পারেন, অ্যাড করতে পারেন, বা সেটার আবার ডিজাইনের মধ্যে দেখেন অনেক রকম কাহিনী করা যায়। মানে অনেক রকম কাহিনী বলতে আমরা অ্যাডভান্স যে টপিক গুলো এলিমেন্টরের মধ্যে দেখা যায়, যেমন প্যাডিং অথবা মার্জিন, এগুলো নিয়ে কাজ করা দেখা গেছে অ্যাডভান্সের মধ্যে এগুলো রাখে। তো সেগুলো এখান থেকে আপনি ডিজাইনের মধ্যে থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, সো উইজেটের মধ্যে উপরে এবং নিচে আমরা চাইলে উইজেট অ্যাড করতে পারি, অথবা সার্চ, এখানে একটা সার্চ বাটন অ্যাড করে দিলাম। এক সেকেন্ড একটু। আচ্ছা, পাবলিশ। সো এখান থেকে আমরা একটা সার্চ আইকন অ্যাড করে ফেললাম, মানে এটা হেডারের মধ্যেই থাকবে। মানে হেডার এবং ফুটার এটা তো থিমের কমন পার্ট, এর মধ্যে আমরা কোনো পেজ অথবা যা কিছু বিল্ড করা সেগুলো এখানে বিল্ড করব। বাট এলিমেন্টর দিয়ে যদি আপনারা এই মাঝখানের এগুলো বিল্ড করতে চান, এলিমেন্টরটা ইনস্টল করা আছে, তাহলে দেখবেন যে করতে পারতেছেন। মোটামুটি বেশ কিছু ফিচার ফ্রিতে দেওয়া আছে, ভালো ভালো ফিচার্স দেওয়া আছে। বাট হেডার এবং ফুটার আপনারা যদি তৈরি করতে চান, সেটা দিচ্ছে না। মানে এটা হচ্ছে ওদের মানে অনেক বড় একটা চালাকি। কারণ আপনার একটা ওয়েবসাইটে মেইন যে পার্টগুলা লাগে তার মধ্যে একটা হেডার তো অবশ্যই একটা মেইন পার্ট, ফুটার, হেডার, ফুটার এটা লাগবে, প্রত্যেকটা ওয়েবসাইটে থাকেই। প্লাস হচ্ছে মাঝখানের কন্টেন্ট, এখানে কতগুলো সেকশন থাকবে, কি কন্টেন্ট থাকবে ওটা আলাদা ব্যাপার। বাট হেডার, ফুটার এবং মাঝখানের কন্টেন্ট এই তিনটা পার্ট হিসেবে থাকে। সো এলিমেন্টর হেডার এবং ফুটার বাদ দিয়ে আপনাকে মাঝখানের কন্টেন্ট শুধুমাত্র এডিট করতে দেয়। সো তাহলে আপনার হেডারটাকে আপনি কাস্টমাইজ করবেন কিভাবে? তো এই যে এখানে থিমের উপর বেস করে করতে হয়, অথবা আলাদা প্লাগইনস ইউজ করা যায়। আবার এখানে সমস্যা হলো যে মাল্টিপল প্লাগইন যদি ইউজ করতে যাই, তখন ওয়েবসাইট স্লো হয়ে যাওয়া বা এই টাইপের কথাবার্তা অনেকে বলে, এবং চায় অল্প প্লাগইনস দিয়েই আর কি কাজ সেরে ফেলতে। তারপরেও দেখা যায় যে অনেক ওয়েবসাইটে 20-25টা প্লাগইনস এমনিতেই মানে ডেভেলপ করতে করতে অ্যাড করা ফেলা লাগে, যেটা আসলে গুড চয়েস হিসেবে বলা যায় না। যদি সম্ভব হয় কাস্টমাইজেশন মানে যত কম প্লাগইনস ইউজ করা যায়, কারণ এতগুলো প্লাগইনস এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া মানে আসলে ডিপেন্ডেন্সি ব্যাপারটাই খারাপ। যত বেশি ডিপেন্ডেন্সি এড়ানো যায় তত ভালো। এনিওয়ে, আচ্ছা হেডার বিল্ডার আছে, ফুটারও বিল্ড করা যায়, অ্যাডিশনাল সিএসএস এগুলো তো আছেই, এগুলো তো দেখতেছি। বাট এলিমেন্টর প্রো এর মধ্যে অ্যাডিশনাল সিএসএস আছে কিন্তু এমনিতে নাই।
আচ্ছা, তো ওইগুলোতে আমরা যাব। তার আগে আমরা দেখতেছিলাম আমাদের অন্য আরেকটা যে প্লাগইন ইনস্টল করা আছে, নাম হচ্ছে কন্টাক্ট ফর্ম 7, সেটার ব্যাপারে একটু দেখতেছি। আমার ওয়েবসাইটে পেজ আছে দুইটা, একটা হচ্ছে হোম পেজ, আমি আরেকটা পেজ তৈরি করতে চাই। হ্যাঁ, অ্যাড নিউ। আচ্ছা, কন্ট্যাক্ট পেজ অ্যাড করলাম। এইখানে আমাকে একটা কিছু অ্যাড করে দিতে হবে। সো কন্ট্যাক্ট পেজের মধ্যে আমার সাথে কি থাকবে? আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা ফর্ম থাকবে, যেখানে আমাকে ইমেল লিখতে পারবে, যা যা হোক তাই। তো এটা পাবলিশ করে দিচ্ছি। এখন কন্ট্যাক্ট পেজটা একটু দেখবো। আমার নেভিগেশন বার যেভাবে রাখছি সেভাবেই, এই সেকশনগুলো তো দরকার নাই, এডিট না হয় পরে করি। কন্ট্যাক্ট পেজের মাঝখানের কন্টেন্টটা হচ্ছে এইটুকু জায়গায় নিয়ে রাখছে, কিছু নাই, একদম ফাঁকা। তো এটা আমরা এলিমেন্টর দিয়ে এডিট করি। এটা এলিমেন্টরের একটা ফ্রি ভার্সন, জেনারেল ভার্সন। আরো এগুলো যে দেখা যাচ্ছে লক, তো এটা থাকুক, সমস্যা নাই। এর মধ্যে দেখেন কন্টাক্ট ফর্ম যদি সার্চ করি, নাই ফর্ম, শুধুমাত্র ফর্ম যদি সার্চ করি, সো ফর্ম আছে, বাট সেটা আবার প্রো ভার্সনে গেলে আপনি একটা ফর্ম বানাইতে পারবেন। বাট আমাদের তো আসলে একটা ফর্ম দরকার, তো এটার জন্য এখন আমাদের যে এলিমেন্টসটা করতে হবে, তো ডিরেক্টলি আমরা ফর্ম ইউজ করতে পারতেছি না। তো আমরা একটা সেকশন অ্যাড করব ফার্স্টে, ঠিক আছে? এই সেকশনের মধ্যে একটা অ্যাড করে দেব হচ্ছে শর্ট কোড। ওকে, সেকশনের মধ্যে শর্ট কোড দেওয়ার অপশন নিয়েছি। শর্ট কোডটা এখানে আমাকে বসাই দিতে হবে। তো কি শর্ট কোড বসাবো? এটার জন্য আমাদের থিমসের সরি কন্টাক্ট ফর্ম 7 যদি ইনস্টল করেন, তাহলে এই যে কন্টাক্ট এরকম একটা মেনু বারে এরকম একটা অ্যাড হয়ে যাবে। আমার যে সব কন্টাক্ট ফর্ম গুলো আছে তার একটা লিস্ট দেখাচ্ছে। আমি এটাকে এডিট করি। আনটাইটেল 2 নাম্বার যে কন্টাক্ট ফর্ম আছে এটা এডিট করতেছি। ওকে, প্রথমে একটা টাইটেল দিয়ে দিতে হবে। সাবস্ক্রাইব দিয়েছি, এটা সেভ করলাম, এটা নাম দিয়েছি। তো প্রথমে আগে এটা অ্যাড করি পেজে, তারপরে দেখবো যে কিভাবে এটা কাস্টমাইজ করা যায় অথবা নতুন একটা পেজ তৈরি করা যায়। তো আপনারা যদি একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করেন, তাহলে দেখবেন যে তৈরি করার পরে আপনাকে একটা কোড দেখাচ্ছে। শর্ট কোডের ব্যাপার তো আমরা যখন প্লাগইন তৈরি করব এটা দেখে আসছি, তখন দেখছি যে কিভাবে কাজ করে। আমার প্লাগইনসে পেজ দেখা দিতেছে। এক্স্যাক্টলি সেম ভাবে এই কন্টাক্ট ফর্মটাও কাজ করে। কন্টাক্ট ফর্মের যখন আমরা তৈরি করবেন, সেই পেজের জন্য তার একটা শর্টকাট দিয়ে দেবে। যেমন কন্টাক্ট ফর্ম 7 আইডি 296, মানে এই ফর্মের আইডি হচ্ছে 296, আর এটার টাইটেল হচ্ছে সাবস্ক্রাইব। এটা আমরা কপি করে নিলাম, এইখানে শর্টকাটে এসে এটা পেস্ট করে দিলাম। ওকে, অ্যাপ্লাই করি। এটা অ্যাপ্লাই না করার আগে অবশ্য চলে আসছিল। এই দেখেন আমার এখানে শর্টকাটটা দেওয়াতে পুরো ফর্মটা পুরো জায়গা নিয়ে চলে আসছে। তো আমরা চাইলে এটা ছোট করে দিতে পারি, যেমন এটা তো এলিমেন্টরের সুবিধা।
আচ্ছা, লেআউটটা আসলে প্রথমেই চেঞ্জ করে নেওয়া উচিত ছিল, সমস্যা নেই, এটা চেঞ্জ করা যাবে। অথবা আমরা দুই পাশ থেকেই মার্জিন প্যাডিং এগুলা দিয়ে দিতে পারি। ধরেন এটা প্যাডিং দিয়ে দেই দুই পাশ থেকেই। চারদিক থেকে একটু প্যাডিং নিয়ে নিয়েছে। কন্টাক্ট ফর্ম আমাদের এডিট করা দরকার নেই, আমাদের এই ফর্মটা আসলে এডিট করা দরকার। সো এটার উইডথটা আমি একটু কমাই দিলাম, সেন্টারে থাকবে, এটা আগে সেট করে দিয়েছি, স্টাইল থেকে এটাকে সেন্টার করে দিয়ে রাখছি। হাইটও ডিফল্ট, সমস্যা নাই। ভার্টিক্যাল অ্যালাইন আমরা টপ বটম মিডল এগুলা এইভাবে ক্লিক করে চেঞ্জ করে দেব। সেকশনটাকে স্ট্রেচ করব কি না করব এগুলোর কোনো দরকার নাই, HTML ট্যাগ ডিফল্ট যা আছে তাই। ওকে, স্টাইলের মধ্য থেকে এর ব্যাকগ্রাউন্ডে যদি কিছু চেঞ্জ করা লাগে, ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা ধরেন কোন একটা কালার যদি সেট করে দেই, এটা একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। আচ্ছা, লোকেশন কোথায় গ্রেডিয়েন্টটা কোথায় থাকবে, এটা গ্রেডিয়েন্ট নাই, মাঝখানে এমনিতেই থেকে গেছে। সেকেন্ড কালার এনিওয়ে, এখানে কালার সিলেকশন এটা নিয়ে অত কিছু দেখার দরকার নেই। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যা কিছু আছে চেঞ্জ করার, আমরা এরকম একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম। ওকে, আপডেট করে নিতেছি। ওকে, এই তো আমার কন্টাক্ট পেজটা তৈরি করে ফেলছি, খুবই ইজি, 2 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো এই ফর্মের ধরেন একটু রাউন্ড শেপ করা বা এইগুলো করা, এগুলো ডিরেক্টলি আপনারা করতে পারতেছেন না, যেটা একটু সমস্যা। তো কন্টাক্ট ফর্ম 7 এর সাপোর্টেড আরো অনেক প্লাগইনস আছে, যেমন ওইগুলা ইনস্টল করলে আপনি কন্টাক্ট ফর্ম 7 এর এই যে ফর্মগুলো তৈরি হয় সেগুলো এডিট করতে পারবেন। এরকম প্লাগইন খুঁজলে পাওয়া যায়, যেমন আমরা এইখানে যদি যাই প্লাগইনস, আচ্ছা 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, এটা এত বেশি বিখ্যাত, 5 মিলিয়ন প্লাস ডাউনলোড। আচ্ছা, কন্টাক্ট ফর্ম 7, আচ্ছা দেখেন এটার সাপোর্টেড যে প্লাগইনস এর কথা বললাম, যেমন এটা বলছে কন্ডিশনাল ফিল্ড, আপনার যদি ফর্মের মধ্যে কোনো কন্ডিশনাল ফিল্ডের দরকার হয় তো সেই কন্ডিশন গুলা হয়তো ম্যানেজ করতে সাহায্য করবে, ঠিক আছে। আচ্ছা, মাল্টিফাইল, আচ্ছা কন্টাক্ট ফর্ম 7 এর মধ্যে অনেকগুলো ফাইল আপলোড করার জন্য কোনো সেকশন যদি আপনার লাগে, ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা ইনস্টল করলে সেই রকম একটা সেকশন আপনি তৈরি করতে পারেন। কন্টাক্ট ফর্ম 7 এর ডেটাবেস রিলেটেড একটা এটা বলছে 7 ম্যানেজ কন্টাক্ট ফর্ম 7 মেসেজেস নেভার লস, মেসেজগুলো ডেটাবেসে সিলেক্ট করার জন্য। তার মানে কন্টাক্ট ফর্ম 7 কে সাপোর্ট দেওয়ার জন্য আরো অনেক প্লাগইনস আছে, এডিট করার জন্য প্লাগইনস আছে, ডাইরেক্টলি আমার নামগুলো মনে নাই, একটু খুঁজে দেখলে পাওয়া যাবে। কন্টাক্ট ফর্ম 7 ইমেজ ক্যাপচা, কন্টাক্ট ফর্ম 7 মাল্টি স্টেপ, 7 আপসোর্ট, কন্টাক্ট ফর্ম 7 মেইল চিম্পের এক্সটেনশন আছে। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবেই থাকুক আপাতত, আমাদের সমস্যা নাই। তো ফর্ম তো আমরা তৈরি করেছি এবং এটা একটু
ইয়া করা দরকার যে কিভাবে আসলে তৈরি হলো, নাম, ইমেল, এগুলো কিভাবে কাজ করবে, সাবমিট করলে কিভাবে কাজ করবে এটা একটু দেখা দরকার। তো কন্ট্যাক্টের মধ্যে যদি যাই, দেখেন কন্ট্যাক্ট ফ্রম 7 অথবা সাবস্ক্রাইব, আমরা এটাকে যদি এডিট করি, এটার কোড হচ্ছে এটা, মানে এই কোডগুলো লিখে আমার কন্ট্যাক্ট ফ্রম 7 কে তৈরি করতেছি। তো ডাইরেক্টলি এটা HTML কোডও না, মানে এটা হচ্ছে HTML এর একটা শর্ট ফর্ম। যেমন এই লেভেল যদি লেখা হয় তাহলে বুঝবে যে আমরা ফর্মের উপর একটা ফর্ম লেভেল দিয়ে দেই, এই লেভেলের মানে হচ্ছে সেই লেভেল, লেভেলের পরে আমার যে টেক্সট দেব, লেভেলের টেক্সট যাবে সেটা যাবে ইউর নেম। তো আপনাকে কি এগুলো মুখস্থ করে রাখতে হবে না, আমরা চাইলে ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারি। যেমন এখানে উপরে দেওয়া আছে ফর্ম টেমপ্লেট এডিট করার জন্য ওদের একটা ডকুমেন্টেশন আছে, চাইলে দেখা যায়। সো আপনি ধরেন একটা ড্রপ ডাউন মেনু বানাতে চান, ড্রপ ডাউন মেনুতে যদি ক্লিক করেন তাহলে আপনাকে ডিটেলস দেখাবে যে মেনুতে কি কি রাখতে হবে, এটা কি রিকোয়ার্ড ফিল্ড নাকি নন রিকোয়ার্ড, তারপরে এটার নাম কি হবে, অপশনের মধ্যে কি কি দিবেন, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড অপশন, তিনটা অপশন আমি দিয়ে দিলাম। অনেক মাল্টিপল সিলেক্ট করতে পারবে না একটা, ইনসার্ট এ ব্ল্যাঙ্ক আইটেম অ্যাজ এন ফার্স্ট অপশন, প্রথম অপশনটা একদম ফাঁকা থাকবে, ঠিক আছে। নিচে দেখেন কোডগুলো কিন্তু মানে ট্যাগ হিসেবে ইনসার্ট হয়ে যাচ্ছে, এটার আইডি কি থাকবে, ক্লাস কি থাকবে, এগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করে অ্যাড করে দিতে পারেন। আর এখানে দেখেন প্রত্যেকটার জন্য ঢুকলে আমাকে সাজেশন দেখাচ্ছে যে এটা তৈরি করার জন্য কোন ধরনের সাজেশন আছে, তাদের কাছে ডকুমেন্টেশন আছে, এগুলো যেন দেখে নিই। আমি ওগুলো কিছু করতেছি না, ডিরেক্টলি আমি এখানে অ্যাড করে ফেলছি, যেটা আসলে ভুল কাজ হয়েছে। আমাকে প্রথমে আসলে অন্য কোনো সেকশন, আচ্ছা লেভেলের বাইরে রেঞ্জ একটা সিলেক্ট করেছি, রেঞ্জটা বাদ, ওকে সাবমিট বাটনটা আছে, এটা সেভ করে নিতেছি। এই রেঞ্জটা চলে গিয়ে আমার এখানে একটা ড্রপ ডাউন মেনু চলে আসছে, ঠিক আছে। তো যেটা আমি সিলেক্ট করি সেকেন্ড অথবা ফার্স্ট, আর উপরে প্রথম মেনুটা আমার ফাঁকা থাকবে, ডট ডট থাকবে, এইটা আমি সিলেক্ট করে ফেলছি। এটার কোনো টাইটেল অথবা আমরা এটাকে যেটা বলি লেভেল নাই, কারণ হচ্ছে আমি এখানে কোনো লেভেল বলে দেইনি। বাট আমি যদি এখানে লেভেল বলে দেই, দেখতেছেন যে লেভেল বলাতে আমার টেস্ট মেনুতে অ্যাড হয়েছে। সো অনেক ইজি কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আমার মানে কোনো জায়গায় ফর্ম তৈরি করা, এবং ফর্ম তৈরি করার সাথে সাথে আমরা চাইলে যে শর্টকাটটা পাবো আমার যে পেজে যেখানে নিয়ে বসাই, যেমন এই পেজে একটা ফর্ম আছে, এর নিচে এসে যদি আমি আবার বসাই, এখানে আরেকটা শর্টকাট, আরেকটা ফর্ম তৈরি হয়ে যাবে শর্টকাট দিয়ে। তো এই পেজটায় আমাকে ডান পাশে এরকম ফাঁকা এবং বাম পাশে কন্টেন্টের সেকশন কেন দেখাচ্ছে, কারণ এই থিমের যে পেজগুলো আছে, পেজগুলোর এটা হচ্ছে ওরিয়েন্টেশন, যে ডান দিকে তার মেনু বার বা এরকম বিভিন্ন ধরনের উইজেটের জন্য একটা জায়গা রাখা আছে। আমার ওয়েবসাইটে যদি পোস্ট থাকে হয়তো রিসেন্ট পোস্ট দেখাবে, কিছু কালেকশন গুলো দেখাবে, ডেট গুলো দেখাবে, এই জন্য এখানে সাইডে জায়গা রাখা। বাট এই পেজটা আমরা থিমের থেকে ডিরেক্টলি ইয়া করে নেই, ইউজ করে নেই, এলিমেন্টর দিয়ে ওভাররাইড করে ফেলছি, এই জন্য আমাকে ফুল পেজ নিয়ে এইভাবে দেখাচ্ছে। যাই হোক, তো এখান থেকে তাহলে ক্লিক করে আমরা অ্যাড করে দিতে পারি। যেমন আমরা ফাইল আপলোড করার একটা সেকশন দরকার, জাস্ট ফাইলে ক্লিক করব, কি কি লাগবে, ফিল্ড টাইপ, আমার ফাইল আপলোড কি রিকোয়ার্ড কিনা, তারপরে ফাইলের নাম কি হবে, তারপরে ফাইল সাইজ লিমিট, এখানে বলছে বাইট। সো বাইটে যদি দিতে চাই, এটা একটু হিসাবে গোলমাল, মানে অ্যাকচুয়ালি আপনি ম্যাক্সিমাম লিমিট করে দিতে চাইতেছেন কত বাইটের ছবি আপলোড হবে। তো আমরা তো আর বাইটের হিসাবে দেখি না, কোনো কিছু হিসাব করলে মেগাবাইট অথবা কিলোবাইটে দেখি। আচ্ছা কিলোবাইটে যদি দেখি,
কিলোবাইট টু বিওয়াইটি লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে এরকম একটা রেজাল্ট চলে আসছে। আপনি ধরেন 500 কিলোবাইটের ছবি ম্যাক্সিমাম সাপোর্ট করবেন, ঠিক আছে? তো তাহলে এখানে যত হবে 5 লক্ষ বাইট, 5 লক্ষ বাইটের ম্যাক্সিমাম ছবি আপনার সাপোর্টেড হবে। আর যদি 5000 হয় তাহলে এখানে আর আমাদের 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? 1024 1024। হ্যাঁ 1024। তো আপনি 1 মেগাবাইট ছবি আসলে এখানে সাপোর্টেড দিয়ে দিতে চান। যেমন আপনাদের সরকারি বিভিন্ন ওয়েবসাইটে যদি যান ছবি আপলোড করতে বলে সর্বোচ্চ এত কিলোবাইটের হতে পারবে। তো ওইরকম আর কি আপনারা চাইলে ম্যাক্সিমাম কত সাইজে দিতে পারবেন এরকম একটা সেট করে দাও। জাস্ট বাইটটা কপি করে নেবেন, এইখানে বসায় দিলেই হবে। অ্যাকসেপ্টেবল ফাইল টাইপ কি কি ফাইল আপনারা নেবেন? ধরেন জেপিজি নেবেন, কমা দিয়ে সেপারেট করে বলতে হয় জেপিজি আর পিএনজি, এই দুই টাইপের ছবি দেবেন। আর আরো যদি ডিটেইলস পড়তে চান ফাইল আপলোডিং এন্ড অ্যাটাচমেন্টের জন্য ওদের একটা ডকুমেন্টেশন আছে, একটু দেখে আসি। আচ্ছা, যেটা আমি ভুল করছিলাম, কমা দিয়ে না আমাদের একটা পাইপ দিয়ে সেটাকে সেপারেট করে দিতে হবে। তো ডকুমেন্টেশনটা এই জন্যই হচ্ছে হেল্পফুল। আচ্ছা তাহলে আমাদের এটাকে সেপারেট করে দিতে হবে। লিস্ট দ্য ফাইল এক্সটেনশন আফটার ফাইল টাইপ এন্ড সেপারেট দেম উইথ পাইপ। তো এইখানে তো পাইপ নাই, এখানে মনে হয় ইয়া দিলে চলতো, কমা দিলেও চলে আমি যতদূর জানি। আচ্ছা ইনসার্ট ট্যাগ দিয়ে দেখি, এটা সেভ করে দেখি কাজ করে কিনা। চুজ ফাইল, image.png। আচ্ছা one or more fields have an error, please check and try again। সো দেখেন ইরর যে দেখাবে সেই ইররের ব্যাপারেও আমার একটা আছে, মানে এই কন্টাক্ট ফর্ম 7 অটোমেটিকলি সেই ইরর গুলো হ্যান্ডেল করে। যেমন বলতেছে এটা রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড। তো এই ইরর গুলো কিভাবে হ্যান্ডেল করে সেটাও দেখতে হবে। তার মানে ছবি নিয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা আসলে ফর্মটা বিল্ড করে ফেললাম। জাস্ট ড্রপ ডাউন অথবা টেক্সট এরিয়া যেটা নিতে চাই সেটাই দিয়ে অ্যাড করে ফেলবো। এরপরে যে সেকশনটা আছে মেইল, এটাতে পরে আসি। মেসেজের মধ্যে পরে আসি, হ্যাঁ মেসেজ। তো এই মেসেজটাই আসলে ইউ ক্যান এডিট মেসেজ ইউজড ইন ভ্যারিয়াস সিচুয়েশন এয়ার ফর ডিটেলস। মেসেজ এডিট করার জন্য একটা ডকুমেন্টেশনের লিংক দিয়ে দিচ্ছে তারা। তো কি কি ধরনের মেসেজ? তো আপনি ফর্মটা সাবমিট করলেন, কাজ কমপ্লিট হয়ে গেছে, তো যে সাবমিট করেছে তাকে একটা থ্যাংক ইউ মেসেজ অথবা কনফার্মেশন মেসেজ দিতে হবে। তো বললেন যে থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, এটা সেন্ড হয়ে গেছে, এরকম একটা মেসেজ দিয়ে দেবেন। অথবা আপনি আপনার নিজের মেসেজ দিবেন। অথবা কোনো একটা ফিল্ডে ইরর হয়েছে, যেমন আমাদের এখানে ইরর দেখাচ্ছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো এই ইররটা কই থেকে দেখাচ্ছে? এই দেখেন there is a field that the sender must fill in। কোনো যদি ফিল্ড পূরণ করতেই হবে এরকম অপশন থাকে, রেকর্ড করে দেই আমরা, তখন এই মেসেজটা দেখাবে। এবং যদি ইউজারটা না করে, আমরা ধরেন এটাকে চেঞ্জ করে দিলাম, এখন মেসেজ দেখাচ্ছে দিস ফিল্ড ইজ দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড। আমি একটা মেসেজ চেঞ্জ করে দিলাম।
একটু আগে দেখাচ্ছিল যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, এখন দেখাচ্ছে ইউ মাস্ট ফিল দিস ফিল্ড। তার মানে আমরা এর যে ইরর মেসেজ গুলো আছে সেগুলোকে আমরা এডিট করতে পারি, অথবা শুধুমাত্র ইরর না, সাকসেস মেসেজ মানে আপনার ইমেলটা সাকসেসফুলি সেন্ড হয়েছে, বা এরকম আরো নানান ধরনের যে ইমেল থাকতে মানে সরি ফর্মের মধ্যে ইরর গুলো আসতে পারে, সেগুলো সব এখানে মেনশন করে দেওয়া আছে, এবং আমরা চাইলে সেগুলোকে নিজের মতো করে সেট করে নিতে পারি। অনেক ভালো একটা ফিচার। অ্যাডিশনাল সেটিংস এ যাচ্ছি না, এবার মেইলের মধ্যে। সো একটা ফর্ম কাজ করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রথম হচ্ছে এই মেইল সেকশনটা ঠিক করে রাখা। যেমন আচ্ছা 27 বেজে গেছে, আর 3 মিনিট পরে আপনাদের ব্রেক দিচ্ছি। যেমন আপনার নাম আমি দিলাম ফাহিম, ঠিক আছে, আমার ইমেইলও দিলাম, সাবজেক্টও দিলাম হ্যালো, এটা হচ্ছে অপশনাল ফিল্ড, ওকে কিছু দিলাম না, এগুলো সবই অপশনাল ফিল্ড। সাবমিট করলাম, দেখেন এখানে কিন্তু আমাকে কোনো ইরর দেখায়নি, বাট নিচে বলছে দেয়ার ওয়াজ অ্যান ইরর ট্রাইং টু সেন্ড ইউর মেসেজ, প্লিজ ট্রাই অ্যাগেইন লেটার। সো মেসেজটা অ্যাকচুয়ালি সেন্ড হয় নাই, কেন হয় নাই, এর রিজন কি? তার আগে দেখি এই মেসেজটা, দেয়ার ইজ অ্যান ইরর, দেয়ার ওয়াজ অ্যান ইরর ট্রাইং টু সেন্ড ইউর মেসেজ, সেন্ডার মেসেজ ফেল টু সেন্ড, যদি ফেল হয় তাহলে আমাকে এই নোটিশটা দেখাবে। তো যে কারণে দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে লোকাল হোস্ট এবং আমাদের কোনো ইমেইল সার্ভার নাই, পিএইচপি মেইলেরও হয়তো করা সেটআপ অফ করা, কোন ইমেইলে যাবে, কোন ইমেইল থেকে মেসেজ যাবে এবং কোন ইমেইলে যাবে সেই সব কিছু এখানে সেটআপ করে দেওয়া নাই, এই কারণে এটা প্রবলেম করতেছে। তো আপনাদের কন্টাক্ট ফর্ম 7 এটা কাজ করাতে হলে এটা ঠিক করে দিতে হবে। যেমন 2 তে হচ্ছে কার কাছে ইমেইলটা যাবে, প্রথম হচ্ছে আপনার ওয়েবসাইটে এসে অন্য কোনো ইউজার একটা ফর্ম পূরণ করে সাবমিট করছে, এটা তো অবশ্যই ওয়েবসাইটের যে অ্যাডমিন আছে, অ্যাডমিনের যে ইমেইলটা সেটআপ করে দেওয়া আছে আমাদের সেটিংস পেজের মধ্যে, অ্যাডমিনের ইমেইল সেটআপ করে দেওয়া আছে, সেই ইমেইলে মেসেজ যাবে, এটা এখানে বলে দেওয়া। তারপরে ফ্রম কার কাছ থেকে আসতেছে, এখানে বলছে সাইট টাইটেল আর হচ্ছে আমার ইমেইলটা দিয়ে দিছে। দেন হচ্ছে সাবজেক্ট, আমার ইমেইলের সাবজেক্ট কি হবে, অ্যাডিশনাল হেডার রিপ্লাই টু, মানে যদি রিপ্লাই করতে হয় কোন ইমেইলে রিপ্লাই যাবে। আর ফ্রম মেসেজের বডির মধ্যে দিতে হবে, ফ্রম মানে দিতে হবে না, এটা ওরা এইভাবে দিয়ে সাজিয়ে রাখছে। ফ্রম একটা সেকশন, সাবজেক্ট, ফ্রম এর মধ্যে কে পাঠিয়েছে এবং তার ইমেইল, মানে ইওর নেম মানে হচ্ছে যে ক্লায়েন্ট আসলে ইমেইলটা পাঠাচ্ছে সেন্ড করতেছে সেটা, ইওর নেম মানে হচ্ছে যে সাবমিট করতেছে। তো এই ইওর নেমটা কই থেকে আসছে, ইওর সাবজেক্ট এটা কই থেকে আসছে, এই যে ফর্মের মধ্যে যদি দেখেন এই যে ইওর নেম এখানে লেখা, সো এই ফিল্ডের নাম দেওয়া আছে ইওর নেম, এই জন্য এখানে ইমেইলের মধ্যে আমাকে ইওর নেমটা ফ্রম এ ইওর নেম ইউজ করতে হতেছে। যদি আমি এখানে ফর্মের মধ্যে ইওর নেম না দিয়ে ইউজার নেম লিখি তাহলে কিন্তু আমাকে এখানে ইওর নেম দিলে কাজ করবে না, এটা ভুল দেখাবে, তাহলে হবে ইউজার ইমেইল, সরি এটা ইউজার ইমেইল, তো ইমেইল তো চেঞ্জ করে নেই, ইউজার ইমেইল ইউজার নেম। দেখেন এখানে আমাকে একটা ইরর দেখাইতেছে, কারণ বলতেছিল যে ইউজার ইমেইল নামে কিছু নাই, এই জন্য একটা ইরর। ইওর নেম এটা হচ্ছে ইউজার নেম, ইউজার ইমেইল, সো এটা চেঞ্জ করে দিলাম, সেভ করে ফেললাম। যদিও এখানে চেঞ্জ করেছি, বাট অ্যাকচুয়ালি মেইল আমাদের কাজ করবে না, কেন কাজ করবে না, কিভাবে কাজ করাইতে হবে এটা আমরা ব্রেক নিয়ে একটা তারপরে ডিসক্রিপশন একটু স্ক্রল করে কি লিখেছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ঠিক আছে, স্মল বাগ ফিক্সিং, থিম কাস্টমাইজেশন, ওই আমার হ্যাঁ কি জানো বলে ওই বেসিক প্যাকটাই অর্ডার করছি। বেসিকটাই আপনার এটা সুবিধা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার এখন যেহেতু দিয়েছে আমার মনে হয় যে অন্যান্য যেগুলো আছে সেগুলোতে অর্ডার চলে যাবে। আর হচ্ছে ওনাকে আপনি রিপ্লাই দেন যে থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, এটাই আই এম অন ইট। কোন দেশের ক্লায়েন্ট?
এটা দেখলাম না প্রপার্টিটা, দেখি আচ্ছা কানাডা। আচ্ছা আচ্ছা, ভালোই তো কেনা বেচা হয়েছে। নতুন ক্লায়েন্ট। কানাডা। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়া করেন, ওনাকে দেন, ব্যাক করেন। হ্যালো ফেলিক্স, থ্যাঙ্কস ফর ইওর অর্ডার। আচ্ছা ঠিক আছে, অন টাইম পেয়ে যাবে, অথবা আরেকটা অ্যাড করে দেবেন, মানে কি মানে পোস্টেড রাখবেন, এগুলো এখন ম্যাটার করে না, মানে রিয়েল বায়ার যদি হতো তাহলে অ্যাকচুয়ালি রিয়েল বায়ারই তখন তো দেখবেনই। এবার আমি একটু বলে দেই, ধরেন আগামীকাল তো অর্ডার করে দিতে হবে, আপনি যোগাযোগ করতে পারেন, অথবা অথবা তার সাথে কাস্টমারের সাথে যোগাযোগ করার জন্য আমরা যে মেসেজিং যে সেকশনটা, এটা কিন্তু এখানে নাই। আপনি নিচে আসেন, একটু স্ক্রল করে নিচে আসেন ভাই। কাস্টমারের সাথে যদি কোনো কিছু নিয়ে কাস্টমারের সাথে যদি কোনো কিছু নিয়ে কথা বলতে হয় এইখানে মেসেজ করতে হবে। তো এই অর্ডার পেজটা কিভাবে আসবেন প্রথমে এটা একটু দেখেন। আপনি আপনার প্রোফাইলে যান, একদম হোম পেজে যান। হোম পেজে, হোম পেজে মানে ড্যাশবোর্ডে দেখি। হ্যাঁ ড্যাশবোর্ড অথবা প্রোফাইল যেখানে ইচ্ছা। ইন প্রসেস, ইন প্রসেস $5 একটা কাজ চলতেছে। তো আপনার কারেন্ট যে অর্ডার গুলো আছে সেগুলো দেখার জন্য ওই অর্ডার সেকশনে যাবেন। একটা প্রোগ্রেসে চলতেছে, তো এটার মধ্যে ক্লিক করেন। তো এটাতে ক্লিক করলে আপনাকে এরকম একটা সেকশনে নিয়ে আসবে। এখন আপনার যদি বায়ারের সাথে আগে কথাবার্তা হতো তাহলে আপনাকে মেসেজের মধ্যে বায়ারকে পায় যেতেন, আর বায়ারটা একটা অর্ডার যখন স্টার্ট হয়ে মানে যাবে তখন আর বায়ারকে মেসেজের মধ্যে ডিরেক্টলি মেসেজ করাটা ফাইবার বলে যে ডিরেক্টলি এখানে মেসেজ না করে যদি অর্ডার রিলেটেড কথাবার্তা হয় তাহলে যেন এখানে বলে। তো এটা অ্যাকচুয়ালি আপনার সিকিউরিটির জন্য কাজে লাগবে। যেমন বায়ার যদি পরে ঘুরে যায় যে না আমি কাজ পাইনি বা এরকম নানান ধরনের সমস্যা আসলে ফেস করা লাগতে পারে, সাপোর্টে যাওয়া লাগতে পারে। তো সেই সব কিছু আমাদের এই অর্ডার পেজে যদি আমরা কথাবার্তা বলি সেটা আমাদের ইয়াতে থাকবে। সাপোর্টে যদি কন্ট্যাক্ট করি তাহলে ওরা হয়তো যদি দেখে আর কি, দেখার চেষ্টা করে তাহলে অর্ডার পেজটাই দেখবে। ওনাকে কি ভাই ডাইরেক্ট অর্ডার করে গেছে? হ্যাঁ উনি ডিরেক্টলি অর্ডার করে গেছে, ওনার তো $5 ছিল, ডিরেক্টলি $5 অর্ডার করেছে। তো ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য এগুলো। এবং অর্ডার যখন আপনার কাজ শেষ হবে ডেলিভার করবেন কিভাবে, এই যে দেখেন একটা ডেলিভার নাও বাটন আছে, ঠিক আছে? সুরিফুল ভাই ওই বাটনটা ক্লিক করেন একবার। ডেলিভার হয়ে যাবে ভাই? না হয়ে যাবে না। ও না আপলোড করতে বলছে। তো ডেলিভার নাও বাটনে ক্লিক করার পরে আপলোড ওয়ার্ক, আপনার যে কাজটা আছে সেগুলো আপলোড করে দিবেন। ধরেন আপনি পিএইচডি থেকে HTML ফাইল বানাইছেন, আপনি একটা জিপ ফাইল এখানে আপলোড করে দিবেন। তারপরে মানে ম্যাক্সিমাম 1 গিগাবাইট পর্যন্ত ফাইল আপলোড করা যায়। আমাদের তো এগুলো করতে হবে না। সো ডেসক্রিপশনের মধ্যে আমরা যা যা দেওয়ার ডেসক্রিপশন আপনার বায়ারকে বুঝায় দেওয়া যে হ্যাঁ আমার কাজ শেষ, এটা এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, যা যা বলার বলে দেবেন। এবং ওরা রেকমেন্ড করে একটা ছবি অ্যাড করার জন্য। ওই যে আপলোড ওয়ার্কের মধ্যে আপনি একটা জিপ ফাইল তো দিয়ে দিলেন, সাথে একটা আপনার ছবি, ধরেন যে পিএইচডি থেকে HTML বানাইছেন তার একটা ছবি অ্যাড করে দিবেন। আপনার পোর্টফোলিওতে কিন্তু অনেকের দেখছেন যে ছবি দেখায়, এইখানে আপলোড ওয়ার্কের মধ্যে যে ছবিগুলো অ্যাড করবেন সেগুলোই আসলে দেখায়। তো সেগুলো একটা জিপের ভিতরে দিয়ে দিব ভাই, না জিপের বাইরে থাকবে? জিপের বাইরে এক্সট্রা করে, জিপের বাইরে এক্সট্রা করে। ও
আমার তো একটা জেপিজি দিলেই মনে হয় হয়ে যাচ্ছে এইখানে। হ্যাঁ, আপনার জাস্ট একটা জেপিজি দিলে হয়ে যাবে। আপনার তো মেইন কাজ তো আসলে সার্ভারে করে দেওয়া, তাই না? জি জি আপনি এখানে জাস্ট একটা জেপিজি দিয়ে দিবেন আর ডেসক্রিপশনে লিখে দিবেন যে কাজ হয়ে গেছে, কিভাবে অ্যাক্সেস করতে হবে, চেক করতে হবে, এরকম যা কিছু। তারপরে এই যে ডেলিভারি ওয়ার্কে ক্লিক করলে ডেলিভারিটা হয়ে যাবে। তারপরে ওনার অ্যাকসেপ্টের পালা, উনি অ্যাকসেপ্ট করে নেবে। হয়তো কয়েক ঘন্টার মধ্যে করতে পারে। যদি অ্যাকসেপ্ট নাই করে, বায়ার যদি মরে যায়, হ্যাঁ, ধরেন আপনাকে অর্ডার দিয়ে বায়ার মরে গেছে, তো এখন আপনার কাজের কি হবে? আপনি কাজ করছেন, সমস্যা নাই, 3 দিন দেখবে ফাইবার। 3 দিনের মধ্যে যদি বায়ার ক্যান্সেল না করে, তাহলে অটোমেটিকলি অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আপনি টাকা পেয়ে যাবেন। আর বায়ার যদি এটা হচ্ছে বায়ার যদি নিজে থেকে না করে, আর বায়ার যদি অ্যাকসেপ্ট করে, তো 3 দিনের মধ্যে যে কোনো সময় অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। আর যদি রিজেক্ট করে, তাহলে ওই রিভিশনের ব্যাপারটা আসে যে আপনার কোনো একটা কিছু চেঞ্জ করে দিতে হবে। সেটা তো বায়ার বলবেই যে এটা আমার পছন্দ না, এটা চেঞ্জ করে দাও। অথবা ভালো যদি বায়ার হয়, আপনি যদি কথাবার্তা ওইরকম ভাবে মিশে যেতে পারেন, তাহলে হয়তো ডিরেক্টলি রিভিশনে পাঠাবে না। অথবা ক্যান্সেল না করে দিয়ে রিভিশনে দিলেও সেটা মিউচুয়ালি আপনি হয়তো এক্সটেন্ড টাইমটা বাড়ায় নিলেন, এভাবে মিউচুয়ালি হয়ে যাবে। আশা করি ডেলিভারি নিয়েও কোনো সমস্যা নেই। কারো আছে কি কোনো প্রশ্ন যদি থাকে জিজ্ঞাসা করেন। না, জেপিজিটা তাহলে একটা স্ক্রিনশটটা দিয়ে দেবো এখানে, যেন মানে গিগের আপনার ইয়ার মধ্যে ইমেজগুলোর মধ্যে দেখাবে। হ্যাঁ, এখানে যেটা আচ্ছা, বলছি গিগের ইমেজগুলো। আচ্ছা, আরেকটা কাজ করেন, আপনি এটা একটা স্ক্রিনশট নিয়ে মানে অর্ডারটা স্টার্ট হয়েছে, একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেন স্ল্যাকে। তাহলে এটা আপনার ইনকাম শিটে অ্যাড করে দেব। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যখন অর্ডার পাবেন তারপরে কিভাবে এটা দিতে হবে। তো এখন আমার তরফ থেকে আপনাদের জন্য একটা অফার আছে। সেটা হচ্ছে প্রথমত আপনারা যারা অর্ডার পাচ্ছেন, হ্যাঁ, কাজ শুরু করেছেন, যেভাবেই হোক একটা অর্ডার অন্তত কমপ্লিট করেছেন, এবং আপনাদের যে ফাইনাল একটা অ্যাসেসমেন্ট হওয়ার কথা 50 ডেজ পরে, সেটাতে যারা ভালো করবেন এবং তারা যারা কাজ করতেছেন, দুইটা ক্রাইটেরিয়া, এটা ফুলফিল করার পরে আমি পার্সোনালি আমার থেকে আপনাদের একটা অর্ডার করে দিব। ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে আমার থেকে আপনাদের সবার জন্য অফার। তো আপনারা একটু চেষ্টা করেন ওই পরীক্ষাটা ভালো মতো দেওয়ার জন্য। ভাইয়া এটা কি হাইড করে দেই নাকি? এরপরে পরীক্ষাটা হয়ে কি হিসাবে নেবে? কোন পরীক্ষা নেবেন? পরীক্ষাটা সম্ভবত একটা ডিজাইন দেওয়া হবে, সেটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করে দেন, আর HTML CSS যেভাবে পারেন করে দেন। ওই পিএইচডি। হ্যাঁ, পিএইচডি অ্যাকচুয়ালি আমাদের কাজটাই তো এটা। অথবা ধরেন ছোটখাটো কোনো অন্যান্য ছোটখাটো প্রোগ্রামও হতে পারে, ওটা এখনো ফিক্স না, দেখা যাক কি করা যায়। আচ্ছা, ওকে। পিএইচডি তো একটা করলাম, আমাদের এখন তার থেকে আর একটু বেশি দিলে মনে হয় ভালো হয়। ফুল ওয়েবসাইট বানানো বা ধরেন যে ডিভিও দেখাচ্ছেন, এইগুলা রিলেটেড কোনো কাজ থাকলে আবার প্র্যাকটিস ওইটাকে ফোকাস করে তাহলে এগুলাতে প্র্যাকটিস করার ইচ্ছা হবে আর কি। তো আপনারা প্র্যাকটিস করেন। আমি এখনই তো বলতে পারতেছি না কি রিলেটেড কাজ দেব, এটা না হয় আমি আগামীকাল একটু ঠিকঠাক করি, আর আপনাদের স্যারের সাথেও হয়তো যদি কথা বলতে পারি, কোঅর্ডিনেটর স্যার, ওনাদের আসলে পরীক্ষা তো 50তম ক্লাসে হবে না? 50তম না 26তম, 51তম ক্লাসে, 25 ক্লাস করে 26 নাম্বার ক্লাস হয়েছে না আপনাদের এক্সাম হয়েছে না? এটা মনে হয় 51 নম্বর ক্লাসে হবে মেবি। তাহলে কিছু ইনফরমেশন হাইড করে দিলাম নাকি? এই যে বাইরের নাম, তারপরে অর্ডারের নাম্বার মাঝখানে না হয় দুইটা একটু করে দিলেন, অথবা না দিলেও সমস্যা নাই, অর্ডারের নাম্বার থাকতে পারে। ঠিক আছে, এটা আমাকে পাঠিয়ে দিন। ওকে, কারো কোনো সমস্যা নাই হয়তো, আশা করি। আমি একটু সাব্বির ভাইয়েরটা দেখে আপনার মেইলের সেটআপ দেখছিলাম। এখানে কার কাছে ইমেইল যাবে সেটা সেট করে দেওয়া। কার কাছে বলতে অ্যাকচুয়ালি ইউজার এসে আমার ওয়েবসাইট থেকে ইমেইলটা পাঠাবে, সেটা তো আমার কাছে আসবে, তাই না? আমি সাইটের অ্যাডমিন ইমেইলের কাছে যাবে। সো এই সাইটের অ্যাডমিন ইমেইলটা কোথায় সেট করা আছে? আমরা সেটিংসে গেলে ওটা দেখতে পারবো, যে সেটিংস থেকে জেনারেলের মধ্যে গেলেই অ্যাডমিনের ইমেইল কোনটা। তো এটা ওই ওয়ার্ডপ্রেস থেকে ওইভাবে নিচ্ছে। সাইটের টাইটেল,
ফ্রম সাইটের টাইটেল, তারপরে হচ্ছে কে পাঠাইছে, কার কাছ থেকে আসছে, এই ওয়েবসাইট থেকে এবং এই লিংক থেকে গেছে। এই যে ইমেলটা, এটাও আসলে আমার ওইখান থেকেই নিছে, অ্যাডমিন থেকেই নিছে। এগুলোর মধ্যে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন আপনি চাইলেই যে কোনো ইমেইলে পাঠাইতে পারবেন না। যেমন ধরেন আমি faisal6@gmail.com, তো এইখানে যদি আমি পাঠাইতে চাই, টোতে এখানে এরর দিচ্ছে না, এরর তো দেওয়ার কথা। সো কেন এরর দেওয়ার কথা, সেটা হচ্ছে আমার যে ইমেলটা আমি পাঠাচ্ছি, যেখানেই পাঠাচ্ছি, সেটা আসলে মিল হতে হবে এই ওয়েবসাইটের ডোমেইনের সাথে, এটা মিল হতে হয়। আমি সেভ করার চেষ্টা করে দেখি একটু সেভ হয় কিনা। ও, সেভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে ফ্রমটা কি চেঞ্জ, ফ্রমে তো আমার ডিরেক্টলি ইমেইলটা আছে, ইমেইল থেকেই ইমেইলে যাবে। আচ্ছা, দেখি সেটিং আচ্ছা, এটা আসলে টুতে না, ফ্রমে। আচ্ছা সরি, যেটা ভুল বলেছি যে আমি, এটা উল্টাপাল্টা হয়েছে। তো আচ্ছা, এক সেকেন্ড, আমার একটা কল আসছে। ভাই ভাই শুনতে পাচ্ছেন? ফোনে কথা বলতেছে। ও আচ্ছা, ফাহিম ভাই অর্ডারটা আসছে নাকি? হ্যাঁ, ফাহিম ভাই শুনতেছে, আপনাদের নাকি মেসেজ দেওয়া হচ্ছে, আপনারা কেউ রিপ্লাই দিচ্ছেন না, এই জন্য আমাকে ফোন দিছে যে হ্যাঁ, আপনার স্টুডেন্টরা মনে হয় ঘুমাইতেছে। মানে বায়ান নাকি এটা তাদেরকে বলছে যে আপনার যাদেরকে আমি কাজ দেব তারা হয়তো ঘুমাইতেছে, তাদেরকে ঘুম থেকে ওঠান, তারপরে আমি কাজ দেব। আপনাদের নাকি মেসেজ দিচ্ছে। কই ভাই মেসেজ তো পাইনি ভাই। আচ্ছা, তো টোটাল 6 জনের লিস্ট আমি দিয়েছি, আপনি পান নাই। হ্যাঁ ভাই, তাই তো। রবিল ভাই চেক করে দেখেন তো, রবিল ভাই পাইছেন কিনা। আচ্ছা দেখি আর কার কি অবস্থা। আমাকে স্ল্যাকে একজন মেসেজ দিছে, আমি ওটা ওপেন করে নেই। আর ভাই সাব্বির ভাই নাকি পাসওয়ার্ড চেঞ্জ করছে, মনে নাই। আমি বললাম ওনাকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে, ভাইকে বলেন না, আবার লগ ইন করতে বলছেন। আর বলছে হ্যাঁ ভাই আমার তো মনে নাই। আচ্ছা, এই কাহিনী এটাই। তো আমার হয়তো ফোন সাব্বির দিবে ভাইকে হয়তো। মেসেজ দিছে, এখন সাব্বির ভাইকে হয়তো মেসেজ দিছে, আমি শিওর না। কিছু ইনফরমেশন লাগবে, সো আপনি তখন অনলাইনে নাই বা এরকম কিছু, অথবা ডিরেক্টলি আপনি আসলে কোনো মেসেজে ডিরেক্টলি সাথে সাথে রিপ্লাই দেন না। তো আপনার অটোমেটেড একটা সিস্টেম আছে, যে সিস্টেম কি করে, আপনাকে কোনো ইমেল দিলে পাল্টা একটা অটোমেটেড ইমেইল যে আপনাকে ইমেল করতেছে তার কাছে চলে যায়। আচ্ছা, ওই আপনাদের স্যার একবার কল দিছে আমাকে, আমি দেখতেছি।
হ্যালো, শুনতে পাচ্ছেন কথা? জি শুনতেছি। আচ্ছা, উনি ফোন দিয়ে বললো যে কাস্টম অর্ডার দিতে নাকি সমস্যা হচ্ছে কিছু। সবাই যেন গিগটা এডিট করে $5 করে দেন একটা ইনিশিয়াল প্যাকেজ, তারপরে আবার অর্ডার নেওয়ার পরে যেন চেঞ্জ করে দেন। তো যদিও একটু ব্যাপারটা আমার কাছে কেমন লাগলো, বাট এখন আপাতত কিছু করার তো দেখতেছি না। তো আমি ওনারটা এডিট করে দিতেছি। কোন ইয়াতে আছে? আপনারও তাহলে জয় ভাই, আপনি তাহলে একটু এডিট করে দিয়ে দেন। আপনার সাব্বির ভাইটা এডিট করছি, জয় ভাই আপনারটা 5 করে দেন, বেসিক প্যাকেজ যেটা আছে 5 করে দেন, তারপরে আবার এডিট করে দেন। তার আগে পজ করে নেবেন অবশ্যই। আচ্ছা, জয় ভাই আছেন?
আমার আচ্ছা, এটা নিয়ে তো ঝামেলায় টাইম পার হয়ে যাচ্ছে।